জুনিয়র ডাক্তাররা তারা নবান্নর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ চিফ সেক্রেটারির সঙ্গে তাদের বৈঠক। সেই বৈঠকের সারমর্ম মোট 11টি পয়েন্ট। তাদের দাবির শেষ দুটি দাবি মিলিয়ে মোট 11টি পয়েন্ট হয়। সেই 11টি পয়েন্ট নিয়ে চিফ সেক্রেটারির সঙ্গে টাস্ক ফোর্সের সঙ্গে আজ জুনিয়র ডাক্তাররা বৈঠক করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জরুরি ভিত্তিতে কাজে ফেরা দরকার, যদিও তিনি এটাও স্বীকার করেছেন যে জুনিয়র ডাক্তারদের প্রতিটি দাবি ন্যায়সঙ্গত, ন্যায্য এবং আইন অনুযায়ী সেই দাবির অত্যন্ত সুপটু যুক্তি রয়েছে, ব্যাখ্যা রয়েছে। তারপরেও এই অচলাবস্থা কাটবে কবে? এই মুহূর্তেই প্রশ্ন তুলতে হচ্ছে, কারণ এই মুহূর্তে বাংলার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং আমরা জানি যখনই জল বাড়ে, যখনই এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাংলা, তখনই কিন্তু বাংলার হাসপাতালগুলো, জেলার হাসপাতালে, জেলার স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ বেড়েছে। সেই রোগীর চাপ এই অচলাবস্থার মধ্যে স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য ভবন সামলে উঠতে পারবে তো? এই প্রশ্ন নিয়েই আজ শুরু করব। প্রথমেই কয়েকটি ছবি দেখাবো। আজ জেলায় জেলায় জলযন্ত্রণার ছবি। বিভিন্ন জেলায় পাঁশকুড়া, উলুবেড়িয়া, ঘাটাল, আরামবাগ, খানাকুল, জামালপুর, বর্ধমান জলযন্ত্রণার ছবি। কোথাও বাড়ি ডুবিয়ে গেছে, কোথাও মানুষকে রাস্তার ওপর খেয়া পারাপার করতে হচ্ছে, ভেলা নামাতে হচ্ছে। জলযন্ত্রণায় এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ভুগছে। বৃষ্টি কমে গিয়েছে, তারপরেও এই জলযন্ত্রণা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই জলযন্ত্রণার দায় ডিভিসির, একমাত্র দায় ডিভিসির। এটা ম্যান মেড বন্যা। শুনুন। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান মেড বন্যা কথাটি, এই শব্দবন্ধনী বারবার ব্যবহার করেছেন। বাম আমলেও ব্যবহার করেছিলেন, এবার আবার ব্যবহার করলেন। আজ মুখ্যমন্ত্রী সমস্ত জায়গা ঘুরে দেখলেন। তিনি আজ বন্যা কবলিত এলাকাতে পরিস্থিতি ঘুরে দেখেন, আমজনতার সঙ্গে কথাও বলেন। আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপাদি, তিনি ছিলেন সর্বক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একবার সুতপাদির কাছে যাব সরাসরি। এই মুহূর্তে তিনি পশ্চিম মেদিনীপুরে রয়েছেন, যেখানে আজ চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাত্রিবাস করছেন। সুতপাদি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি কি নির্ণায়ক সিদ্ধান্ত নিল? আগামীকাল তিনি কি কি করবেন? এই বন্যা পরিস্থিতির কথা তিনি প্রথম বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর রাত প্রায় 12টার সময় তার বাড়িতে যখন প্রেস কনফারেন্স হয়েছিল তখন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি তার রীতিমতো উদ্বেগজনক। ঘাটাল ভাসছে, পাঁশকুড়া ভাসছে, উলুবেড়িয়া ভাসছে, হাওড়া ভাসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কি কি সিদ্ধান্ত নিতে চলেছেন, আগামীকাল কি কি করবেন? সুতপা, শোনা যাচ্ছে? বেশ, আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটরের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু তার আগে আজ সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে কি বললেন দেখুন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হুগলির বিস্তীর্ণ এলাকা। বিপত্তি বেড়েছে ডিভিসির ছাড়া জলে। বিপদসীমার ওপরে দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ নদীর জল। হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। নদীবাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম, আতঙ্কে বহু মানুষ। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমকে। বলা যায় যে আরামবাগ মহকুমা সম্পূর্ণভাবে
বেশিরভাগ অংশই কিন্তু জলের তলায় চলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা আরামবাগের হরিণখোলা এলাকায়, এবং এই এলাকায় মুন্ডেশ্বরী যে নদী, সেই নদী বাঁধ ভেঙে একদম হু হু করে জল ঢুকছে গ্রামে। আমরা সেই চিত্র দেখাবো যে এলাকার মানুষ কেমন দুর্ভোগের শিকার হয়েছে। এই যে যোগাযোগের যে গ্রামের সাথে মেন রাস্তার যে যোগাযোগ স্থল, সেই যোগাযোগের রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে একদম ভেঙে ভেঙে এলাকায় জল ঢুকছে। এখানে কথা বলবো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, যে দাদা পরিস্থিতি কি এখন, এখানে কি জল বাড়ছে? পরিস্থিতি তো খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। এই যে এগুলো ভেঙে গেছে, যেমন এখানটা ভেঙেছে, আগেও ভেঙেছে, তারপর আমাদের এখানে 90% বাড়ি ডুবে গেছে, একটা বাড়িও জেগে নেই। তো এ তো কোনো রাস্তা তো নেই, এখন যেরকম পরিস্থিতি আছে এটাই এখন কষ্ট করে কাটাতে হচ্ছে আমাদেরকে। এই পাড়ের লোক ওই পাড়ে যেতে পারছে না, ওই পাড়ের লোক এই পাড়ে আসতে পারছে না। জল কি বাড়ছে? জল তো বাড়ছে, অবশ্যই জল বাড়ছে, অবশ্যই জল বাড়ছে। বাড়িতে এতটা এতটা করে জল আছে। খানাকুলের পানশিউলি, রাজহাটি, ঠাকুরানী চক, আরামবাগের মলয়পুর, কেশবপুর, হরিণখোলা এবং পুষ্টরা ব্লকের শ্রীরামপুর, বালিপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের। ডিভিসি অধিক পরিমাণে দফায় দফায় জল ছাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। ভোর 5টা থেকে নদীর জল উপচাতে আরম্ভ করেছে, ঠিক আছে। তারপর বিভিন্ন জায়গায় হরিণখোলা 1 নম্বর 2 নম্বর অঞ্চলের আমগ্রাম, দর্জিপোতা, অরুণবেড়া, কেষ্টপুর রেল লাইনের রেল ব্রিজের দুটো সাইড প্রায় 1 কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। দেখাবো যে কলার ভেলা করে কিভাবে মানুষ যে মানে বাড়ি থেকে বেরিয়ে তারা অন্যত্র সরে যাচ্ছে, কারণ এই কলার ভেলা ছাড়া তাদের এখন একমাত্র উপায়, কারণ সরকারের পক্ষ থেকে এই এলাকায় এখনো পর্যন্ত সেভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ। প্রচুর সমস্যায় আছি আমরা, আমাদের ঘর বাড়ি সব তো জলের তলায়, আমাদের সবজি ধরো ধান চাল আমাদের সমস্ত কিছু চলে গেছে, আর কিছুই নাই আমাদের এখন। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু যে হুগলির আরামবাগ মহকুমার পুরসরা ব্লকের একদম হরিহর এলাকায়। আমরা দেখাবো একদম যে সম্পূর্ণভাবে যে বাড়ি এবং জলের তলায় চলে গেছে। দামোদরের জল একদম এলাকায় ঢুকে প্লাবিত হয়ে পড়েছে। ডিভিসি জল ছাড়ায় বানভাসী হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুর। 1,70,000 কিউসেকেরও বেশি জল ছাড়ায় দামোদরের বাঁধ টপকে জল ঢুকেছে গ্রামে। নিচু জায়গা থেকে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফ্লাড সেন্টারে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জলমগ্ন বিভিন্ন এলাকায় চলছে মাইকিং। ডিভিসি জল ছাড়ায় বানভাসী হাওড়ার আমতার, দীপাঞ্জল, ভাটোরা, ঘোড়াবেড়িয়া। বুকসমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। কোথাও আবার চলছে নৌকা। গলা অবধি জল, এখানে দাঁড়িয়ে আছি। দোকানগুলোর হাল কি অবস্থা, সব ডুবে এই অবস্থা দাঁড়িয়ে আছে। তো অর্ধেক ডুবে গেছে। আমতার মতোই বন্যা পরিস্থিতি উদয়নারায়ণপুরেও। প্লাবন মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর মেঘা প্রকল্পের মাধ্যমে দামোদরের পশ্চিম পাড় উঁচু করে দেওয়া হয়েছে, কিন্তু সেই বাঁধ টপকে জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। হুগলি থেকে তুহিন পাত্র ও হাওড়া থেকে মনোজ রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে। আজ পশ্চিম মেদিনীপুরেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাতে সেখানেই থাকবেন। আজ সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ছিলেন সুতপা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি নির্ণায়ক সিদ্ধান্ত নিলেন, আগামীকাল কি কি করতে চলেছেন, আর এই মুহূর্তে এই পরিস্থিতি দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেক্সট স্টেপ কি হতে চলেছে? দেখো, প্রথমেই তোমাকে বলি যে দক্ষিণবঙ্গের 10টা জেলা প্রভাবিত হয়েছে এবং তার মধ্যে সবথেকে খারাপ অবস্থা হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের। এই হুগলি জেলা এবং মেদিনীপুর এই দুটো জেলাতেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘুরে দেখলেন। হুগলিতে যেরকমভাবে আমরা যে চিত্রটা দেখলাম যে বেশ কিছু চাষের জমি প্লাবিত হয়ে গেছে, একেবারে নদী বয়ে যাওয়ার মতো করে জল, এবং একই সঙ্গে মেদিনীপুরে তুমি জানো যে প্রত্যেকবারই ঘাটাল একেবারে বিস্তীর্ণ এলাকা, ঘাটালের বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। এবারেও কিন্তু চিত্রটা একই, এবং মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম যে ম্যানমেড বন্যা বলে তিনি অভিযোগ করলেন, যেমনটা এর আগেও একাধিকবার তাকে বলতে শুনেছি, এবং ঝাড়খণ্ডের ওপরে তিনি দোষারোপ করলেন, কেন্দ্র সরকারের ওপরও তিনি দোষারোপ করলেন। একদিকে যেরকমভাবে বললেন যে ঝাড়খণ্ড জল ছেড়ে দিচ্ছে এবং তার ফলে আমাদের রাজ্যে প্লাবিত হয়ে যাচ্ছে, অন্যদিকে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান না করার জন্য কেন্দ্রীয় সরকারকে দুষলেন। অর্থাৎ সামগ্রিকভাবে একদিকে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাথে কথা বলা, তাদেরকে বার্তা দেওয়া এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া, অন্যদিকে কেন্দ্রের ঘাড়ে এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু দোষ চাপালেন তিনি। এবং
এবং সম্পূর্ণ রুষ্ট হয়ে তিনি জানিয়ে দিলেন যে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ডোবানোর জন্য এই কাজগুলো করে যাচ্ছে। এবং একদিকে যেরকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্টকে দোষারোপ করলেন, অন্যদিকে ঝাড়খণ্ডের সরকারের ক্ষেত্রেও কিন্তু তিনি সমালোচনা করলেন এবং বারবারই যেটা বলার চেষ্টা করলেন যে ঝাড়খণ্ডকে বারবার বলা হয়েছে জল না ছাড়তে, তা সত্ত্বেও তারা জল ছাড়ছে। নিজেদের রাজ্যে বন্যা হবে, নিজেদের রাজ্যকে বাঁচাতে গিয়ে বাংলাকে তারা ভাসিয়ে দিচ্ছে। অর্থাৎ তীব্র সমালোচনা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনলাম। বেশ, সুতপা, যখনই আমরা দেখেছি এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দক্ষিণবঙ্গের কিংবা উত্তরবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা যায়, এখন সম্ভাবনা বলবো না কারণ সত্যি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে হুগলির খানাকুল সবই প্লাবিত, তখনই দেখেছি একটি বাড়তি চাপ বাড়ে সেখানকার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম এবং চিকিৎসা ব্যবস্থার ওপর। কারণ জলবাহিত রোগ সবচেয়ে বেশি এফেক্ট করে সেখানকার মানুষদের। এই মুহূর্তে ডাক্তাররা আন্দোলনে, স্বাস্থ্য ব্যবস্থা এই মুহূর্তে নড়বড়ে। তুমি কি দেখলে? এই যে প্রাথমিক হেলথ কেয়ার ইউনিটস রয়েছে, ইনস্টিটিউশনস রয়েছে, সেগুলো প্রপারলি ফাংশন করছে নাকি এই আন্দোলনের রোষ তার উপরও পড়ছে? দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু গত প্রায় ৩-৪ দিন ধরে এই বিষয়টি দেখা হচ্ছিল এবং যেমনভাবে তুমি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর কথা বলছো, অন্যদিকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে মানুষগুলোকে, এই সমস্ত ব্যবস্থাপনাগুলোই যেহেতু হচ্ছিল, তার ফলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে এই ধরনের ডায়রিয়া বা এই ধরনের যারা অসুস্থ হয়ে পড়েন এই জলের ফলে বা বন্যার ফলে, তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার কোনো অসুবিধা হবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রেই। কিন্তু যে বিষয়টা সব থেকে বড়, যে চিকিৎসকদের আন্দোলনের ফলে এর ওপর তার প্রভাব পড়বে কিনা বা মানুষরা তারা চিকিৎসার ব্যবস্থা পাবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে না, যেহেতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু যে চিকিৎসকরা থাকেন তারা কিন্তু রয়েছেন। এমনটা নয় যে তারা আন্দোলন করছেন বলে সেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। কাজে সেই জায়গায় কিন্তু এখনই ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। বেশ, ধন্যবাদ। সুতপা সেন ছিলেন আমাদের সঙ্গে, আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ধন্যবাদ সুতপা, পরবর্তীতে আবারও ফিরবো তোমার কাছে। অর্থাৎ একটা জিনিস খুব ক্লিয়ার, ডাক্তারদের আন্দোলনের জন্য এই মুহূর্তে বন্যা পরিস্থিতিতে আম জনতা তারা এফেক্টেড হবেন না, তাদের স্বাস্থ্য ব্যবস্থা এফেক্টেড হবেন না। পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পার্থদা, তাহলে আর নজর ঘোরানো যাবে না, ডাক্তারদের আন্দোলন চলবে। আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর তিনি অন গ্রাউন্ড রিপোর্ট করেছেন, তিনি ওখান থেকে বলছেন যে এই মুহূর্তে প্রশাসনও কিন্তু খুব একটা চিন্তিত নয় যে প্লাবন তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের এমপ্যাসে তার কোনো কানেকশন আছে বলে কেউ কিন্তু মনে করছে না। গত এতদিন ধরে আপনারা যে বলে গেলেন 27 রোগীর মৃত্যু, হেলথ সিস্টেমের 12টা বেজে যাচ্ছে এই ডাক্তার আন্দোলনের জন্য, খুব একটা খাটছে না লজিকটা। দেখুন, লজিক খাওয়ানো বা সেই ধরনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, এই ফলশ্রুতিতে মেডিকেল কলেজগুলোর চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের হ্যাম্পার হয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। এবং প্রথম দিকে এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়র ডাক্তাররাও বা আইএমএ সময় যে কর্মসূচি ডাক দিয়েছে, সেটাতে বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছে স্বাস্থ্য ব্যবস্থায় এবং তার ফলশ্রুতিতে কিছু ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে। কিন্তু একদম ডাউন লেভেলে, যেখানে সাব সেন্টার, যেখানে প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক সেন্টার, সেখানে জুনিয়র ডাক্তাররা নিশ্চিতভাবে কাজ করেন। যেখানে যে ডাক্তার বাবুরা আছেন বা স্টাফরা রয়েছেন তারাই কাজ করছেন। কিন্তু প্রথম দিকে আন্দোলনের প্রেক্ষিতে তারাও কিছুটা তাদের সঙ্গে যোগ দেওয়াতে কিছুটা সমস্যা নিশ্চিতভাবে হয়েছে। এই মুহূর্তে একদম প্রাইমারি লেভেলে এই সমস্যাটা বেশি একটা নেই, কিন্তু মেডিকেল কলেজগুলোতে সমস্যা কিন্তু এখনো রয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। দেখুন, এই প্রশ্নটা করার কারণ আপনাকে পার্থদা খুব স্পষ্টভাবে বলছি, সেদিন রাত 12টায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার পর আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী বৈঠক নিয়ে কথা বলবেন, উনি 2 লাইন শুরুও করেছিলেন, তারপর তিনি গোটাই বন্যার প্রসঙ্গে চলে গিয়েছিলেন কিংবা বন্যা পরিস্থিতির প্রসঙ্গে চলে গিয়েছিলেন। এবার কোথাও মনে হয়েছিল যে পুরোটাই যেন কোথাও নজর ঘুরিয়ে দেওয়ার
একটা পরিকল্পনা চলছে। রাজনৈতিক মহলের অনেকেই এই কথা বলেছিলেন। তাই আজকে যখন সারাদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিদর্শন করার পর আমার কাছে এখানে অন রেকর্ড রয়েছে, পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন পর্যন্ত বলছে যে এই মুহূর্তে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো সক্রিয়, এই মুহূর্তে 44টি ত্রাণ শিবির চলছে, সংখ্যা আরও বাড়ছে, 10,000 ত্রিপল ইতিমধ্যে বিলি করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের দেওয়া ধুতি, শাড়ি, চাদর সব রয়েছে। অর্থাৎ প্রশাসন এই মুহূর্তে সক্ষম। ডাক্তারদের আন্দোলনের জন্য বন্যা পরিস্থিতিতে কোনো রকম প্রভাব পড়বে না। কিন্তু আমার প্রশ্ন এখানে পার্থদা, প্রশাসনের কথার সঙ্গে আমজনতার কথা এবার এই বন্যা পরিস্থিতিতেও মিলছে না। কেন বারবার প্রশাসন যা বলে আর সরজমিনে আমজনতা যা বলে ভিন্ন হয় বলুন তো? ইমতিয়াজ দেখো, ইলমাস দেখো, আমরা একদম রাস্তায় দাঁড়িয়ে বা মাঠে কাজ করালো এমপি আমি হয়েছি ঠিকই, কিন্তু এই ধরনের পরিস্থিতি এই উত্তরবঙ্গের বিভিন্ন বন্যায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আজকে একটি ভদ্র মহিলার সাক্ষাৎকার তোমরা দেখালে যে বন্যা কবলিত, তিনি বললেন যে বন্যায় আমার দুটো ঘরই ডুবে গিয়েছে। এই মুহূর্তে সরকার তাকে ত্রিপাল, কিছু শুকনো খাবার, এই জাতীয় এবং ফ্ল্যাট শেল্টারে, যেখানে শেল্টার কিছু জায়গা রয়েছে, সেখানে নিয়ে যাওয়া ব্যতি রেখে তার অন্য কোনো কাজ করতে পারবে বলে এটা কখনো কল্পনা করা উচিত নয়। অর্থাৎ তাকে এখনই না, তবে এখানে পার্থদা আপনাকে আমি একটু থামাচ্ছি, কারণ আমি আপনাকে একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো, আপনার সুবিধে হবে। আমি এই প্রশ্নটা করলাম কারণ আজ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম জনতা তাদের মাঝখানে পেলেন, যখন দেখলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসছেন, সেই সময় জেলা প্রশাসন বলছে পশ্চিম মেদিনীপুরে 44টি ত্রাণ শিবির চলছে, সংখ্যা বৃদ্ধি করা হবে, 10,000 ত্রিপল বিলি করা হয়েছে, এবং যারা আম জনতা তারা মুখ্যমন্ত্রীর কাছে এসে নালিশ করলেন যে এগুলো কিছুই হচ্ছে না। দেখুন সেই চিত্র দেখাবো। মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে আছে দিদি অনেকেই। রিলিফ ক্যাম্প করা হয়েছে, ওরা বাড়ি ঘর ছেড়ে যেতে চায় না। তিরপল পর্যন্ত আসেনি, কিছু খাবার আসেনি, একটা তিরপল আসেনি। আমাদের ব্যবস্থা কিছু আমি এসছি, আমি কথা বলছি। পার্থদা এরা কিন্তু কোনো বিক্ষোভকারী নন, পার্থদা এরা বিক্ষোভ দেখাননি, এরা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগ জানিয়েছেন, যেখানে খুব স্পষ্ট জেলা প্রশাসন বলছে এত হাজার ত্রিপল দিয়েছি, ওনারা বলছেন ত্রিপল পাইনি, খাবার পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রিলিফ ক্যাম্পের কথা, এনারা বলছেন কেউ আসেনি, কেউ আমাদের দেখেনি। কি বলবেন? দেখুন, রিলিফ ক্যাম্পে যাওয়ার সিচুয়েশন, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত, একটা বন্যা কবলিত মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে শেষ অবধি তার নিজের জায়গায় থাকবার, তার সুস্থ বাঁচানোর, যখন সেটার কোনো পরিস্থিতি থাকে না তখনই একমাত্র সে শেল্টারে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকভাবে এই মানুষগুলো হয়তো বন্যা কবলিত এলাকাতেই রয়েছে, এখনো তারা তাদের জায়গায় রয়েছে, আর শেল্টার গুলো হয়তো একটু দূরে দূরে রয়েছে বলে অনেকে হয়তো সেখানে পৌঁছতে পারেনি বা সে তাদের কাছে নেই, এ ধরনের হতে পারে। আবার তারা যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করছে, সেটাও সত্যি হতে পারে। এখান থেকে দাঁড়িয়ে এটা কষ্টকর, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যে আমরা দেখি একটা লোকালয়, একটা বৃহৎ লোকালয়কে সামনে রেখে 2-3টে ফ্ল্যাট শেল্টার তৈরি হয়, সেই শেল্টার গুলিতে কিছু মানুষ যায়, কিছু মানুষ যেতে চায় না, যতক্ষণ পর্যন্ত তার শেষ সম্পর্কটুকু তার এলাকায় থাকে সে চেষ্টা করে সেখানেই থাকবে। তারা সেখানেও চায় যে তাদের ত্রাণটা পৌঁছক, হয়তো সরকারের পক্ষ থেকে সেই জায়গাগুলোতে রিচ করা এখনো সম্ভব হয়নি, তবে সরকার নিশ্চিতভাবে চেষ্টা করছে সব জায়গায় পৌঁছানোর। বেশ, তবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছি না, আমরা একেবারে বলছি না, এখানে স্টুডিওতে বসে কোনো অ্যাজাম্পশনও করছি না, কারণ এই তথ্য, এই ভিডিও রিপোর্ট আমাদের রিপোর্টার
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সফর সঙ্গী এবং তিনি ওখান থেকে গ্রাউন্ড রিপোর্ট পাঠিয়েছেন। এর মধ্যে 1% খাদ নেই, পুরোটাই কিন্তু খাঁটি। সেখানেই আমার প্রশ্ন আলী হোসেন সাহেবকে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আলী হোসেন সাহেব, হঠাৎ করে এই 3.5 লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত কেন ডিভিসির? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার হাত জোড় করে অনুরোধ করেছিলাম ডিভিসি থেকে যেন জল না ছাড়া হয়। 2009-এর পর এত বেশি জল কোনোদিন ছাড়া হয়নি। ঝাড়খণ্ডকে বাঁচাতে গিয়ে বাংলাকে ডুবিয়ে দিলেন আপনারা। দেখুন, যে অভিযোগ করা হচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ প্রাকৃতিক দুর্যোগ বিজিবির কন্ট্রোলে তো নেই। এটা তো প্রাকৃতিক দুর্যোগ নয়। না, সেটা বলছি। তার এখানে জলটা হয়নি আগে এখানটায়। এই যে 8টা-10টা জেলায় যে জল হয়েছে, এই জলগুলোকে বৃষ্টির জল না, এগুলো বৃষ্টির জল। এবং একই সঙ্গে উপরে পাহাড়ে ছবি দেখাবো। আমি আমার সহকর্মীদের বলবো ডিভিসি ব্যারেজ থেকে, মাইথন ব্যারেজ থেকে সেই জল ছাড়ার সেই অপূর্ব সুন্দর কিন্তু ভয়াবহ দৃশ্য, সেই ছবিটি একবার দেখাতে, যেখানে উপচে পড়ছে জল। মাইথন ব্যারেজের সেই ছবি খুব সম্ভবত। জল ছাড়া হয়নি এই দেখুন, এটা তো আর আমি বলিনি। না, জল ছাড়া হয়নি এটা তো আর আমি বলিনি। এটা আপনার যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, এই ধরনের বন্যা যখন হয় বা এই ধরনের অধিক বৃষ্টি যখন হয়, তখন ডিভিসিরও তো একটা ক্যাপাসিটি আছে। বা তাছাড়া আমাদের এখানে গজলডোবা আছে, কুচবিহারে পার্থবাবু আছে, পার্থবাবুর জেলা কুচবিহার। সেই কুচবিহার এবং জলপাইগুড়িতেও আমরা দেখেছি সেখানেও জল ছাড়া হয়, সেখানেও বন্যা হয়। বন্যা প্রধান এলাকা কুচবিহার, জলপাইগুড়ি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় হতাশা থেকে বলছে। কারণ তার ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থাই নেই। না আছে কোথায় সেই বন্যার নিয়ন্ত্রণের ব্যবস্থাটা কোথায়? কিচ্ছু নেই। রাজ্য সরকার এই 12-14টা বছর ধরে এরা সরকারে আছে, জানে প্রতি বছরেই বন্যা হবে, সেই হিসাবে 12-14 বছর ধরে কোনো ব্যবস্থা নেয়নি। এখন বলছে যে এটা ম্যানমেড বন্যা। আপনারা জানতেন সবকিছু পার্থবাবু, আপনারা সবকিছু জানতেন, আপনারা জানতেন বন্যা হবে, কিন্তু আপনারা কোনো রকম ব্যবস্থা নেয়নি বলছে বিজেপি। আপনারা হতাশা থেকে আজ বলছেন ম্যানমেড বন্যা। আলিদা কেন এরকম বলছে আমি জানি না। আসলে আলিদা আর আমি একই জেলার মানুষ। এই আমরা উত্তরবঙ্গে থাকি দুইজনে। এই উত্তরবঙ্গে প্রত্যেক বছর বন্যা তৈরি হয়। বন্যা যে কবলিত এলাকায়, আমরা তার বানভাসী এলাকায়, এবং আলিদা যেখানে থাকে দেউচড়াই এলাকায় প্রত্যেক বছর মানুষ বন্যায় বানভাসী হয়। এখানকার নদীগুলোকে দেখভাল করে ব্রহ্মপুত্র রিভার বোর্ড। সেখানে কোনো টাকা লাস্ট 10 ইয়ার্স কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেনি। একইভাবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুদিন থেকে আমাদের সাংসদ দেব এবং অন্যান্যরা দাবি করেছে যে মাস্টার প্ল্যান করাও। তার জন্য কেন্দ্রীয় সরকারের একটা সাহায্য দরকার বড় ধরনের, কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকে। কিন্তু সেটা নিয়ে এখনো কোনো কর্ণপাত করেনি। এই ডিভিসির জল ছাড়ার বিষয়টি নিয়ে যে এই রাজ্য একটা বেনিফিশিয়ারি, তাদের সঙ্গে কথা বলা বা একটা পলিসি নির্ধারণ করা, এটা নিয়ে পার্থদা, সরি টু ইন্টারাপ্ট, আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে। আপনারা যেমন অভিযোগ করছেন ম্যানমেড বন্যা, আপনারা যেমন বলছেন ড্রেজিং করা হয়নি ইত্যাদি ইত্যাদি, আপনাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে আপনারাও ইরিগেশনের কাজ অর্থাৎ সেচের কাজ ঠিকভাবে করেননি। করব বলেছেন কিন্তু কাজ হয়নি। কি বলবেন? দেখুন, রাজ্য সরকারের যে অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে নদীগুলোর নাব্যতা বা বাঁধ নির্মাণের বৃহত্তর কর্মসূচি গঠন করা কোন রাজ্যের পক্ষেই সম্ভব নয় যদি কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে সহযোগিতা না করে। এবং কেন্দ্রীয় জল সম্পদ এ ব্যাপারে ভূমিকা গ্রহণ করছে। আমরা যদি লাস্ট 10 ইয়ার স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে হতাশা। এ ধরনের কোন এই যে গঙ্গা, সেটা নিয়েও কোনো কর্মসূচি নেই। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কর্মসূচি নেই। ব্রহ্মপুত্র রিভার বোর্ড নিয়ে কর্মসূচি নেই। তার ফলশ্রুতিতে আজকে এ ধরনের ঘটনা ঘটছে এবং বাংলা এগুলো ফেস করতে বাধ্য হচ্ছে। দেখুন, সাবিনা ইয়াসমিনকে নিশ্চয়ই আপনি চেনেন পার্থদা, অতনু তুমিও নিশ্চয়ই চেনো। তিনি এই মুহূর্তে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার অফ স্টেট। এর আগে তিনি ছিলেন সেচ দপ্তরে। এখন তিনি অভিযোগ করেন যে সয়েল ইরোশন কিংবা যে ধস নিয়ে ভারতীয় জনতা পার্টির এমপি থেকে শুরু করে সবাই
চুপ করে বসে রয়েছেন। কিন্তু এর আগে তিনি বলতেন, আমার কাছে রয়েছে, আমার কাছে একাধিক মানে বিবৃতি রয়েছে, 2022 সাল 23 ডিসেম্বর, ভোট পেয়েও মানুষকে ঠকিয়েছি, সেচের কাজ করতে পারেনি তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের লড়াই হবে, কারণ কাজ করেনি তৃণমূল কংগ্রেস। আপনার দলের এই মুহূর্তে মিনিস্টার অফ স্টেট সাবিনা ইয়াসমিন, আপনি চেনেন, আপনাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার তিনি এর আগে এই কথা বলেছেন। কোনটা বুঝবো? বিরোধীরা বুঝলে না হয় বলতাম যে ঠিক আছে বিরোধীরা বিরোধিতা করছে, আপনার নিজের দলের একজন মিনিস্টার তিনি এই কথা বারংবার বলেছেন। দেখুন, সাবিনা ইয়াসমিন কি বলেছেন তার বিষয়টা তিনি খোলসা করতে পারবেন। তবে আমি এটুকু নির্দ্বিধায় বলতে পারি, কোন রাজ্য সরকার, সেটা বাংলা বলে কথা নয়, বন্যা নিয়ন্ত্রণে সার্বিকভাবে যে পলিসি নেওয়া দরকার, অর্থাৎ নদীগুলো ড্রেজিং করানো, বাঁধ নির্মাণ করা, এ ধরনের বৃহত্তর কর্মসূচির যে অর্থনৈতিক কাঠামো, সেটা রাজ্য সরকারের একা পক্ষে কখনোই মিট আপ করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের একেবারে ঠিক বলেছেন পার্থদা, যে কেন্দ্রীয় সরকারকেও এর ভেতর সহযোগিতা করতে হবে। সেখানেই তো আমার প্রশ্ন, যে যখন বামেরা ছিল তখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কিছু শুনেছিলাম, হয়নি। তারপর তৃণমূল এলো, শুনলাম হয়নি। বিজেপি যখন কেন্দ্রে ছিল, এখনো রয়েছে কেন্দ্রে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা কোনোদিনই কিছু করেননি। ঘাটালের মানুষ প্রতি বছর বন্যায় জলযন্ত্রণা ফেস করেন, জলযন্ত্রণার ভেতর দিয়ে যান। অতনু, এ দায় কার? দেখো, এটা ঠিক যে বন্যা, খরা ইত্যাদি এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এর উপর সমস্তটা ভাবে মানুষের হাত থাকে না, এটা ফ্যাক্ট। আবার এটাও ঠিক যে একটা রাজ্যের সরকার, তার যদি সর্বস্তরে দুর্নীতি থাকে, তো তার যদি হচ্ছে এই ধরনের যে আপদ বিপদগুলো, বিপর্যয় মোকাবেলা জন্য যদি ব্যবস্থাপনা না থাকে, সেক্ষেত্রে যদি দুর্নীতি থাকে, সেচ দপ্তরে যদি দুর্নীতি না থাকে, ইরিগেশন যদি না হয়, নদীবাঁধ তৈরি হওয়ার সময় নেতাদের কাটমানি দিতে যদি নদীবাঁধের সব টাকাগুলো বেরিয়ে যায়, তাহলে তার ফলশ্রুতি এটাই হবে, বছর বছর মানুষ বানভাসী হবেন। কাজে এটা তো অস্বীকার করবার জায়গা নেই। তৃণমূল এই কদিন আগে হচ্ছে 2024 লোকসভার ভোটে একদম বড় বড় করে বলল দেব জিতলেই নাকি ঘাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে। কিন্তু কোথায় কি সব 20 বছর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বলেছে 20 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, রাজ্য সরকার করছে, অন্তত 2 বছর লাগবে কাজটা করতে, 1,500 কোটি টাকার প্রকল্প। তাহলে আর লোকসভা ভোটের সময় তার মানে ওনারা মিথ্যে কথা বলেছিলেন যে দেব জিতলেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আর মানুষের বন্যার মোকাবেলা করতে হবে না। তার মানে রাজ্য সরকারের যারা সেই সময় যারা প্রচারে গেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তারা তার মানে মিথ্যে কথা বলেছেন। আপনারা করেননি কেন? হ্যাঁ, আপনারা করেননি কেন? ঘাটার মাস্টার প্ল্যান করার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে প্রশাসনিক এবং কিছু জট রয়েছে, এটা ফ্যাক্ট। কিন্তু তারপরে দাঁড়িয়েও রাজ্য সরকারের বর্তমান রাজ্য সরকারের উদাসীনতা রয়েছে। কিন্তু বর্তমান রাজ্য সরকারের উদাসীনতা, এই সরকারের উদাসীনতা যে পর্যায়ে পৌঁছেছে, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, আমি যেটা এর আগেও বললাম, দুর্নীতি সর্বস্তরে সর্বক্ষেত্রে, বিপর্যয় মোকাবেলা। আপনারা করেননি কেন? এই সরকার লাস্টে একদম শেষে গিয়ে বলে দিয়েছে যে কেন্দ্রকে করতে হবে না, রাজ্য করবে। আপনারা তো এই দাবিটাও রাখেননি। কিসে? যে কেন্দ্রকে করতে হবে না, রাজ্য করবে। এত জটিলতা, এত দিতেন, এটা রাজ্য সরকারও জানে করতে পারবে না, এরকম মুখের কথা বলে দিয়েছে, দুদিন বাদে আবার বলে। এটাই প্রশ্ন, এটা কি মুখের কথা? হ্যাঁ, রাজ্য সরকার মুখের কথা। এই যে আপনারা চ্যালেঞ্জ দিয়ে বললেন কেন্দ্রকে করতে হবে না, এটা বেসিক্যালি আপনাদের মুখের কথা, মিথ্যে প্রতিশ্রুতি, বলছে বামেরা। বলতে হয়, বলে দিয়েছে। একটা প্রকল্প বাম জামানায় শুরু হয়েছিল, এই উত্তরবঙ্গের তিস্তা নদীর জল দিয়ে জলসেচের ব্যবস্থা করা। হতাশাজনক ভাবে মানে 60% কাজ হয়নি, তাতেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে কাজটাকে অগ্রগতি এনেছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই অঞ্চলের যে কাজটা বাকি রয়েছে, সেই কাজের কিন্তু একটা বড় অংশ করবার প্রয়াস নিয়েছে, কাজ শুরু হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান্টের ক্ষেত্রেও আমরা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছি, কেন্দ্রীয় সরকার কোনো বরাদ্দ করেনি বা কোনো প্রকল্প নেয়নি, কিন্তু রাজ্য সরকার কমিটমেন্ট করেছে ঘাটাল মাস্টার প্ল্যান্টের একটা বড় অংশ কাজ যেটা রাজ্য সরকার ফান্ডিং থেকে হবে। যেমন করে 100 দিনের বেশ ছোট্ট বিরতি নিতেই হবে। রাজ্য সরকার কমিটমেন্ট নিয়েছে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন
অন্তত 2 বছর লাগবে। 4 এবং 5 নম্বর দাবি যা ছিল জুনিয়র ডাক্তারদের, তাই নিয়েই তারা আলোচনা চান। 11টি বিষয় নিয়ে তারা দ্রুত সরকারি উদ্যোগ চান এবং তাই নিয়েই এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা জুনিয়র ডাক্তাররা তারা নবান্নে প্রবেশ করছেন, পৌঁছে গিয়েছেন। এবার বৈঠক হবে। চিকিৎসকদের দাবির সঙ্গেই জুড়ে রয়েছে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি থেকে নিরাপত্তার বিষয়। হুমকি সংস্কৃতি মেডিকেল কলেজগুলো থেকে দূর করতে পদক্ষেপের দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী ডাক্তাররা যুক্তি দিয়েছেন তাদের শেষ দুটি দাবির মধ্যে রয়েছে হাসপাতাল পরিকাঠামো বা নিরাপত্তা সংক্রান্ত দীর্ঘমেয়াদী ক্ষেত্রের সরাসরি সম্পর্ক ও আলোচনা, এবং এই দুটি ক্ষেত্রে এখনো কোনো নির্দিষ্ট পদক্ষেপ করা হয়নি। আগামীকাল গত দিনের যে বৈঠক ছিল সেই গত দিনের বৈঠকে সবকিছু আলোচনা করা হয়নি, তাই আজ টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক। এই মুহূর্তে নবান্নে ঢুকে গিয়েছে আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নবান্ন থেকে আজকের বৈঠকে কি নির্যাস উঠে আসতে পারে দীপঙ্কর? দেখো ইলমাস, তুমি জানো যে মুখ্য সচিব মনোজ পন্থ তিনি নিজে রয়েছেন, তবে মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন, এই কারণে তিনি আজ নবান্ন সভাঘরে উপস্থিত নেই। চিকিৎসকদের 30 জন একে একে প্রবেশ করছেন এই মুহূর্তে। আমরা নবান্ন সভাঘরের একদম কাছেই রয়েছি, নবান্নের ভিতর থেকে আমরা এই খবর দিচ্ছি। যে দাবি জুনিয়র চিকিৎসকরা তারা সংবাদ মাধ্যমের যারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে তারা রেখেছেন, সেই দাবিগুলি সম্বন্ধে কিন্তু সরকার ওয়াকিবহাল, অর্থাৎ নবান্নের কর্তারা ওয়াকিবহাল। তারা যে দাবি করেছেন প্যানিক বাটন রাখতে হবে প্রত্যেক হাসপাতালে, এবং প্রত্যেকটি হাসপাতালে যেখানে চিকিৎসা হয়, যেখানে চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা থাকবেন সেখানে শৌচালয় যেমন থাকবে, এবং পাশাপাশি ক্যান্টিনের দাবি, এটা কিন্তু রাজ্য সরকার মেনে নেবে। এটা কিন্তু একদম সূত্রের খবর যে এই দাবি তারা মেনে নেবেন আজকের বৈঠকে। এর পাশাপাশি আইসিসি গঠনের দাবি রয়েছে, ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, যেখানে কোনো মহিলার যদি যৌন হেনস্থা হয় সেই কমিটিকে অভিযোগ জানাতে হবে এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে, এমনটা দাবি রয়েছে। এই দাবিটিও মেনে নেওয়া হবে। তবে আরেকটি যেটা মুখ্য দাবি রয়েছে ছাত্র নির্বাচন। যেই ছাত্র নির্বাচন, তুমি জানো যে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন 2013 সালের পর থেকে একটি নির্দিষ্ট হিংসা হয়েছিল এ রাজ্যে, তারপর থেকে এই ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে। ছাত্র নির্বাচন হাসপাতালগুলিতে হবে কিনা সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত আজ কতটা নিতে পারবেন মুখ্য সচিব, সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। এর পাশাপাশি যে সমস্ত দাবি রয়েছে সেগুলো বেশিরভাগই পূরণ হতে পারে এমনটা মনে করছে ওয়াকিবহাল মহল, এবং আমরা সরকারি কর্তাদের সঙ্গে কথা বলে এমনটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই 100 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে হাসপাতালগুলির উন্নয়নে। সিসি ক্যামেরা সহ নিরাপত্তা কর্মী সহ যে দাবি রয়েছে তার বেশিরভাগই আজ পূরণ হয়ে যেতে পারে। ইলমাজ, বেশ, ধন্যবাদ দীপঙ্কর। নজর রাখো, আবার পরবর্তীতে ফিরবো তোমার কাছে, কারণ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে। মুখ্যমন্ত্রী নেই, চিফ সেক্রেটারি রয়েছেন। চিফ সেক্রেটারির সঙ্গে আজকে এই 11টি পয়েন্ট নিয়ে যে আলোচনা, তার কতগুলো পয়েন্ট রাজ্য মানবে আর মানবে না সেদিকে চোখ থাকবে। পার্থদা রয়েছেন আমাদের সঙ্গে। পার্থদা, বাকি যে পয়েন্টগুলো রয়েছে, অন ডিউটি চিকিৎসকদের শৌচাগার, বিশ্রাম কক্ষ, পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো, পরিকাঠামোর পরিবর্তন, প্রয়োজনীয় নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত, 24 ঘন্টার ক্যান্টিন, এগুলো আমরা বুঝতে পারছি অত্যন্ত সহজ আপনাদের জন্য মেনে নেওয়ার, হয়তো মেনে নেবেনও আপনারা। তো একটা পয়েন্ট আমাকে সত্যি উদ্বিগ্ন করছে, তা হলো ছাত্র নির্বাচনের পয়েন্ট। 2013 সাল থেকে সত্যি এই রাজ্যে ছাত্র নির্বাচন বন্ধ, কিন্তু দেখুন বকলমে আপনাদের ছাত্র সংগঠনই কিন্তু রাজ্যের অধিকাংশ মেডিকেল কলেজে এবং অধিকাংশ কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্র সংগঠন। এটা তো জার্মানিতে হিটলার করতেন, অন্য কেউ থাকবে না, আমরাই থাকবো। ছাত্রদের মধ্যেই হিটলারিস মনোভাবটা দিচ্ছেন কেন? গুরুদাস কলেজ থেকে চলে যান, সিটি কলেজ চলে যান, বঙ্গবাসী চলে যান, কলেজ স্ট্রিটের 90% কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন রয়েছে, জিএস তৃণমূল ছাত্র পরিষদের। ইলেকশন হচ্ছে না 2013 থেকে, কেন? দেখুন, আপনি বলতে গিয়ে বলেছেন যে কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু গত 28শে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই স্পষ্ট করেছেন খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচন প্রক্রিয়াগুলো ধাপে ধাপে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে শুরু হবে।
না না সুতরাং সেটা বুঝলাম, স্বাভাবিকভাবে করবেন এই করবেন আপনারা বিষয়ে করবেন একটা পার্থদা, আমার already আমার প্রশ্নটা আপনি মমতা এড়িয়ে গেলেন। বন্দ্যোপাধ্যায় আপনি করবেন, কিন্তু 2013 থেকে 2024 11 বছর প্রায় সব কলেজে আপনাদেরই ছাত্র সংগঠন কিভাবে হলো? আরে ছাত্র নির্বাচন নেই তো আপনাদের সংগঠন হচ্ছে কোথা থেকে? না, এখানে আমাদের ছাত্র সংগঠন বলে নয়, এখানে কেয়ারটেকার একটা স্টুডেন্ট ইউনিয়ন গঠিত হয়েছে, সেটাই পরিচালনা করছে। সেটা নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের এভাবে বলা হয় না, এটা ছাত্রদের দ্বারা কিন্তু একটা কিন্তু কেয়ারটেকার আমি নিজে একটা কমিটি, কয়েকটা কলেজে গিয়ে দেখে এটা এসেছি, আমি নাম করে করে বলতে পারি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, আমি নাম করে করে বলতে পারি শিয়ালদার কয়েকটা কলেজ, গুরুদাস কলেজ, সিটি কলেজ, সেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা যা বলে তাই হয়। অনেক সময় প্রফেসরদের সমীহ করে চলতে হয়। অদ্ভুত। আমি যে কলেজে পড়েছি সেই কলেজে আমি এই পরিস্থিতি ফেস করিনি। আমার পরবর্তী প্রজন্ম তারা এটা ফেস করে। ছাত্রদের বলা হয় মিটিংয়ে আসবে, মিটিংয়ে না আসলে কলেজে বুঝে নেব। এটা তো আমরাও যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এসএফআই ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে কিছু ছিল না, চোখ রাঙানো। আমাদের প্রশ্নটা হলো যে এখানে অনেকেই তৃণমূল ছাত্র পরিষদে বা তৃণমূলের সঙ্গে জড়িয়ে রয়েছে, তো স্বাভাবিকভাবে তৃণমূলের ফেস গুলোকে হয়তো আপনারা দেখছেন, তো স্বাভাবিকভাবে তাদের সংগঠন দুর্বল হয়ে গিয়েছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেভাবে তারা বিধানসভায় শুরু হয়েছে, ধীরে ধীরে ছাত্র রাজনীতিতেও তাদের সংখ্যাটা কমে গেছে, উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তো স্বাভাবিকভাবে সেখানে অতনুর কাছে তৃণমূল আসবো। অতনু, কংগ্রেসেরই সব প্রাধান্য দোষ দেখছেন, তোমাদের, এটাই তো তোমরা এই স্বাভাবিক। পথ খোলা দেখিয়েছো, তোমরা এই কাজ করতে, তাই জন্য এরাও সেই কাজ উত্তরাধিকার আমরা সূত্রে তোমাদের হাত আমরা থেকে এই নিয়ে গেছে। কাজ করছি বলছি না, এলমাজ রাজনৈতিক ভাবে তারা অনেক বেশি ক্ষয়িষ্ণু, বামফ্রন্ট তার সরকার ফলশ্রুতি তাদের থাকাকালীন ছাত্র রাজ্যে, ইউনিয়নে পড়েছে। আচ্ছা ঠিক আছে পার্থবাবু, হয়েছে, হ্যাঁ, বামফ্রন্ট সরকার থাকাকালীন এ রাজ্যে কলকাতার বুকে আমি অন্তত 10টা কলেজের নাম তোমাকে গুণে বলতে পারবো যেখানে নির্বাচন হতো বছর 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 এসএফআইকে হারিয়ে, সেখানে কোথাও ডিএসও, কোথাও সিপি মানে ছাত্র পরিষদ, কোথাও তৃণমূল ছাত্র পরিষদ, কোথাও ডিএসও এসইউসিআই এর ছাত্র, এরা জিততো। কলেজে এই নির্বাচনের প্রক্রিয়াটার মাধ্যমে যারা হচ্ছে আগামী দিনে সমাজে আসবে তাদেরকে গণতন্ত্রের প্রাথমিক পাঠটা দেওয়ার জন্য হচ্ছে এই নির্বাচনী প্রক্রিয়া বা কলেজের মধ্যেই কলেজ ইউনিয়নের নির্বাচন। এখন তৃণমূল কংগ্রেস জানে যে কলেজ ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে যদি ক্লাসের সেরা ছেলেটা রাজনীতির আঙ্গনে চলে আসে তাহলে হচ্ছে আরাবুল অনুব্রতদের যে দাপট রাজনীতিতে, যে দাপট তৃণমূল কংগ্রেস কায়েম করেছে, তাই সেই দাপটগুলো হচ্ছে কমে যাবে। সেই জন্য খুব নির্দিষ্টভাবে 2013 সালে এই ছাত্র সংসদের নির্বাচন চেয়ে আমার বন্ধু সুদীপ্ত গুপ্তকে খুন হতে হয় পুলিশের হাতে। কেন? তার একটাই দোষ ছিল, সে হচ্ছে চাইতে গেছিল ছাত্র সংসদের নির্বাচনটা প্রতি বছর নিয়ম করে হোক। এই মমতা ব্যানার্জির পুলিশ রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে তাকে মেরেছে। আসলে এই সরকার গণতন্ত্রের সমস্ত জায়গা বন্ধ করতে যায়, তার প্রথম ধাপ ছিল কলেজের নির্বাচন বন্ধ করো, নির্বাচনী প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর থেকে ছাত্রছাত্রীরা সরে যাক, কলেজগুলোর দখল নিক এমন কিছু এলিমেন্ট যাদের ছাত্রদের সঙ্গে বা পড়াশোনার সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ না থাকে। এই কে কদিন আগে এসে কলকাতায় এসে মারা গেল, যে কলেজে ফেস্ট ছিল, সেই কলেজের অডিটোরিয়ামের যা জনসংখ্যা ধারণ করার সমক্ষমতা তার চেয়ে 4 গুণ বেশি পাস হচ্ছে বিক্রি করা হলো। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য স্তরে বড় বড় নেতারা এসে আলো করে বক্তব্য রয়ে গেল। তারপরে যখন ঘটনা শুরু হলো, ঝামেলা হট্টগোল, যা ক্যাপাসিটি তার চেয়ে 4 গুণ বেশি পাস বিক্রি করা হলো। ছোট ছোট ছেলেমেয়েগুলোকে প্রথম থেকে গণতান্ত্রিক বোধের বদলে কি করে হচ্ছে জাল জুয়াচুরি কালোবাজারি করতে হয় তৃণমূল শেখানো শুরু করেছে। বেশ পার্থদা, এটা তো না হয় গেল ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ। সিকিউরিটির প্রসঙ্গে আসি, সেফটি অ্যান্ড সিকিউরিটি। ডাক্তারবাবুরা তো চাইবেন যে তাদের কর্মক্ষেত্রে সেফটি থাকুক, সিকিউরিটি থাকুক, আপনারা দিতে পারছেন? দেখুন, সিকিউরিটি নিশ্চিতভাবে খানিকটা তো খামতি রয়েছে, সেই খামতি পূরণের একটা লক্ষ্য বা চেষ্টা চলছে। তবে বেসরকারি এজেন্সির থ্রু দিয়ে সিকিউরিটি রাখা না রাখা এই বিষয়টি নিয়ে একটা চাপানুতোর চলছে। সুপ্রিম কোর্টও তার নিজস্ব একটা অবজারভেশন দিয়েছে। নিশ্চিতভাবে আমরা মনে করি সিকিউরিটিও যদি পার্মানেন্ট হবে, পুলিশিং সিকিউরিটি হয়, অনেক বেশি কার্যকরী হবে। তবে পর্যাপ্ত যেখানে ম্যান পাওয়ার, সেখানে কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি সিকিউরিটি দিয়েই কাজ করতে হচ্ছে, বা এটাও বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। বেসরকারি জায়গাগুলো সমস্তটাই বেসরকারি এজেন্সির মাধ্যমে সিকিউরিটি হয়। এমনকি আমরা যে আবাসনগুলোতে থাকি সেখানেও বেসরকারি ব্যবস্থাপনায় থাকে। ঠিক আসলে ঠিক ঠিক।
কেউ যদি অন্যায় করে একটা জায়গায় থাকলে অন্যায় করবে, না না তুমি এক সেকেন্ড থামাবো। পার্থদা ঠিক বললেন, আমার আবাসনেও সমস্যা থাকে, আমার আবাসনের সমস্যা হলে আমরা যারা আবাসনে থাকি তারাই সেটাকে সিদ্ধান্ত নিয়ে নিজেদের সেফটির জন্য ঠিকঠাক আলোচনায় বসি এবং তারপর কাজকর্ম করি, সেখান থেকে সিদ্ধান্ত নিই। একইভাবে আমরা চাইছি সরকারও সিদ্ধান্ত নিক জুনিয়র ডাক্তারদের সাথে বসে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, গতকালকে কপিল সিব্বাল গিয়ে বললেন, হেলথ সেক্রেটারি গিয়ে বললেন যে আমরা সিকিউরিটি বাড়াবার জন্য এত কিছু করছি, এত কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তারপর আজকে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের একটা ছবি দেখাই, আসুন। নদিয়ার শক্তিনগর হাসপাতালের ছবিটা দেখুন। হাসপাতাল নয়, মদের ঠেক। মদ্যপান করছেন কারা? সরকারি কর্মীরা, পূর্ত দপ্তরের কর্মীরা। পূর্ত দপ্তরের কর্মীরা সরকারি হাসপাতালে বসে বিরিয়ানি, মদ খাচ্ছেন। তারপর আপনি প্রশ্ন করছেন নিরাপত্তা নিয়ে এত হইচই কেন? পার্থদা কি বলবেন? প্রশ্নটা কিন্তু সরকারি বেসরকারি সিকিউরিটি বিষয় নিয়ে এসেছে, তুমি যেটা বলেছো। আমি যে কথাটা বললাম যে সরকারি সিকিউরিটি বা সরকারি ব্যবস্থাপনা থাকলেই কোনো ত্রুটি হতে পারে না, এটাও যেমন ঠিক নয়, আবার বেসরকারি থাকলেই সবটা ভুল হবে এটাও ঠিক নয়। মানে আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করছি সেই জায়গাটায় অনেক বেশি ক্ষয়িষ্ণু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের ঘটনা ঘটছে তারা ক্রিমিনাল বা তারা সমাজে এই ধরনের এলিমেন্টস, তো সেটা নিশ্চিতভাবে নজরদারি করবার দায়িত্ব সরকারের রয়েছে। কিন্তু বেসরকারি সংস্থা থাকলেই বা এজেন্সির সিকিউরিটি থাকলেই যে সিকিউরিটি নিয়ে অনেক বেশি খামতি থাকবে এটা বলাটা যেমন যুক্তিসঙ্গত নয়, বা সরকারি গোটা সিস্টেমটা থাকলেও যে সিকিউরিটি থাকবে, সিকিউরিটি 100% নিশ্চিত হবে এটাও বলা যায় না। এটা সার্বিকভাবে তবে এখানে একটা জিনিস বলি, ঠিকই বলেছেন যে সিকিউরিটি থাকলেই যে শুধু সবকিছু ঠিক হবে এমন তো নয়। ব্যাপারটা তো একেবারেই এমন নয়, মানসিকতা বদলাতে হবে। যতক্ষণ না মানসিকতা বদলাবে ততক্ষণ সেই সেফটি সিকিউরিটি আসবে না। মেয়েরা, এই রাজ্যের মেয়েরা, তারা কিন্তু এই দাবি তুলেই রাস্তায় নেমেছিলেন। সেই মেয়েদের রাজ্যের এক মন্ত্রী স্বপন দেবনাথ তাদেরকে মাতাল বলে দিলেন। কি অদ্ভুত সংস্কৃতি পার্থদা, দেখুন। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় তা দেখাতে। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়? সেজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে সেটা দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন? যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না, আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ ওদের এই রাত্রিবেলা তখন আমাদের পাহারা দিত। কখনো কুণাল বাবু, কখনো দেবাংশু বাবু, কখনো স্বপন দেবনাথ বাবু, তো কখনো চন্দ্রনাথ বাবু। সমস্যাটা কোথায় পার্থদা? সর্ষের ভেতরেই ভূত রয়েছে। দেখুন, চন্দ্রনাথ বাবু কি বলেছে তার বক্তব্যের দায়ভার তো আমরা নিতে পারি না, বা আমি ব্যক্তিগতভাবে নিতে পারি না। তবে এটুকু বলতে পারি কে কোথায় কি খাবে না খাবে সেটা তার বিষয়। আসলে সেই জায়গায় খেতে পারে, মহিলাও নিশ্চিতভাবে খেতে পারে। তবে সেটা দেখার দায়িত্ব বা প্রশাসনের, এবং সেটা প্রশাসনের নজরে। নিন্দা করুন, আরে দায় না নেন, নিন্দা তো করুন অন্তত। অন্য কিছু বিষয় পুলিশি করবা কি আর সম্ভবত কারো নেই। তো সেই জায়গায় সবচেয়ে
সে ধরনের যদি কথা বলে তাহলে তার নিন্দা করুন, ব্যক্তিগত নিন্দা করুন, তারপরে কথা বলুন। আমি 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 আলী নয়। হোসেন সাহেবের কাছে একবার যাবো। আলী হোসেন সাহেব কিভাবে দেখছেন ব্যাপারটা? অর্থাৎ কিন্তু আপনাদেরই বা কি প্রশ্ন করবো বলুন? উত্তরপ্রদেশে আপনারা ধর্ষকদের গলায় মালা দেন। প্রশ্ন করার আছে। প্রথমত হচ্ছে পার্থবাবু যেটা বলছেন, শাক দিয়ে মাছ ঢাকছেন, আপনারা তো এই দেখেছেন। না না, এই জাতীয় ঘটনা সর্বত্রই হচ্ছে। আপনি যে অভিযোগ দেখাচ্ছেন আপনার ওই আপনার এমএলএ, হ্যাঁ। একই রকম মানে বিভিন্ন জায়গাতে একই ঘটনা ঘটছে। হ্যাঁ, তৃণমূল এই একদম ঠিক কংগ্রেস বলেছেন। কোনো বিভিন্ন কিছুতেই- জায়গায় এই ঘটনা, কোনো উত্তরপ্রদেশে এই কিছুতেই- ঘটনা, কোনো কিছুতেই গুজরাটে এই লক্ষ্য ঘটনা, করছে না। বিলকিস বানু হ্যাঁ। রেপিসদের আপনারা স্বাগত না, না, জানালেন, সংবর্ধনা সেটা কেন দিলেন। বলছেন? না 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 না, এক এক করে এক এক করে এক এক করে। বাংলাতে আসুন না কেন? আরে আমি বাইরে বাংলাতে তো আসুন কেন? আসবো, কিন্তু বাংলাতে আমি কথা বুঝতে বলুন। পারছি না, আমি প্রশ্নটা না, না, আপনাকে করলাম, সেই জন্যই ওরে বলছি। নিজের হাসি পেলো যে আমি ভারতীয় সেই জনতা জন্য পার্টিকে বলছি। জিজ্ঞেস করছি যে তারা দায়িত্ব নেবে কিনা। না, না। আরে কি দায়িত্ব নেবে? সেই জন্য বলছি যে পশ্চিমবঙ্গে সর্বত্রই আজকে আমরা লক্ষ্য করতে পারছি, পার্থবাবু ঠিকঠাক মতন বলতে পারছে না, কারণ ওগুলো সব বাস্তব সত্য কথা। আমরা যেটা বলতে পারছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সত্যি সত্যি আইনের শাসন এখানে নেই, এখানে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা নেই, উত্তরপ্রদেশে এবং ধর্ষকদের এখানে আপনারা গলায় না, মালা না, দিচ্ছেন, এখানে আইনের শাসন আছে। এখানে কোনো কিছুই সাধারণ মানুষের যে উনি বললেন যে বেসরকারি প্রশাসন দিয়ে আমাদের চালাতে হচ্ছে। আচ্ছা শুনুন আরে না, ভাই, শুনুন আলী সাহেব, আলী সাহেব বেসরকারি শুনুন না, প্রশাসন শুনুন না। দিয়ে কেন চালাবেন? আরে আলীদা শুনুন না, বলছি আপনারা তো এখন রাজনীতি করার জন্য প্রত্যন্ত নারী সুরক্ষা করছেন, কিন্তু আপনাদের গোটা রাজ্যগুলো রেলকে দেখুন, বেসরকারি করে উত্তরপ্রদেশে দিচ্ছ, আপনারা আলীদা। ধর্ষকদের মালা পরাচ্ছেন, সেই না, জায়গায় না, গুজরাটে দেখতে আপনারা পাচ্ছেন। ধর্ষকদের মালা আমরা পরাচ্ছেন। তো নিজের আপনাদের রাজ্যেই কাছ দেখছি, থেকে আপনাদের অন্য কাছ রাজ্য থেকে ছেড়ে দিন না আমরা কেন? এই এক্সট্রা কিছু রাজ্যেই দেখুন এক্সপেক্ট না করতে কেন, কি পারি? হচ্ছে? আমরা আপনাদের কাছ থেকে এক্সট্রা কিছু এক্সপেক্ট করতে পারি? একই শিক্ষার দুদিক মানুষ বলছে, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তৃণমূলের জায়গায় বিজেপির জায়গায় রয়েছে। আমরা এই অপশাসনের এগেনস্টে আমরা আছি, আমরা এটা পছন্দ করি। বেশ, আমি একবার তথাগতর কাছে আসবো। তথাগত জুনিয়র ডাক্তার, তথাগত সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে ছিলেন, কালীঘাটের সেই বৈঠকে তথাগত ছিলেন। তথাগত আজকে আবার আরেকটা বৈঠক করার দরকার কি পড়লো? দেখুন, আমি দুটো কথা এখানে বিশেষ করে বলতে চাই। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন মিটিং হলো, তখন কিন্তু আমরা আমাদের যে দাবিগুলো ছিল, আমরা 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম। সেই 5 দফা দাবির মধ্যে কিন্তু 2খানা দাবি আংশিক মানা হলো, তাও মৌখিক আশ্বাস পেলাম আমরা। এখন তার খানিকটা লিখিত অর্ডার বেরিয়েছে অবশ্য। কিন্তু কথাটা হচ্ছে, আমরা মনে করেছি যে অভয়ার রেপ অ্যান্ড মার্ডারের পেছনে শুধুমাত্র কিন্তু আরেকটা অভয় যদি আমাদের আটকাতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র সিসিটিভি বসিয়ে বা রক্ষী নিয়োগ করে হবে না। যে মানুষগুলো সিসিটিভি চেক করবে বসে, সেই মানুষগুলোর নিয়োগ ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও ভীষণভাবে দরকার। কারণ আপনারা দেখবেন, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, এই যে থ্রেট কালচার, আরজিকর থেকে শুরু করে সাগর দত্ত থেকে শুরু করে বর্ধমান, নর্থ বেঙ্গল, সব জায়গায় আপনি দেখবেন প্রিন্সিপালের অফিস থেকে লম্বা লিস্ট বেরিয়েছে যে এরা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত। এই মানুষগুলোর কিন্তু কাজকে লিগালাইজ করেছে এই বড় বড় মাথার অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস। এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসের কাজকর্মগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আপনি ভাবতে পারেন, যে বিরূপাক্ষ চরম সীমায় নিয়ে গেছিল অত্যাচারকে, সে হচ্ছে মেডিকেল কাউন্সিলের পেনাল অ্যান্ড এথিক্স কমিটির চেয়ারম্যান। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। সেই বিরূপাক্ষ বিশ্বাসের কাজকর্মগুলো, অভিজ্ঞদের কাজকর্মগুলো, মুস্তাফিজুর রহমানের কাজকর্মগুলো, সৌরভ পালেদের কাজকর্মগুলোকে কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে নিয়ে এসে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছিলাম, এবং আপনি দেখবেন 2011 সালের পর থেকে প্রত্যেকটা মেডিকেল কলেজে, ডিগ্রি কলেজগুলোর মধ্যে মেডিকেল কলেজগুলোতে। আচ্ছা তথাগত বাবু, আপনারা কর্মবিরতিটা কবে তুলছেন? দেখুন, সেটা তো আমরা যখন কাজে ফিরতে সুরক্ষিত বোধ করবো তখনই একমাত্র তুলতে পারবো। সেটা আমাদের মানে কলেজগুলোর রিপ্রেজেন্টেটিভ মিটিং করে ডিসিশন নেবে। তারপর যে মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সেই মানুষের সঙ্গে আমরা আলোচনা করব। গতকাল কপিল সিব্বল ডেট চেয়েছিলেন, ইন্দিরা জয়সিং বললেন উই ডোন্ট হ্যাভ আ ডেট। একদমই বলেন উই ডোন্ট হ্যাভ আ ডেট। একদমই আজকে আমরা আপনাকে জিজ্ঞেস করছি, আপনারা বলছেন আমাদের কাছে ডেট নেই। না, ডেট নেই। অচলাবস্থা কতদিন চলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে অচলাবস্থা হলো কেন সেটা নিয়ে আলোচনা করতে গেলে আরেকটা আলাদা শো লাগবে, আমি সেখানে আসছি না। আমরা একটা কথা বারবার করে বলছি, আমরা কর্মবিরতিতে আছি, সত্যি কথা। টোটাল ডাক্তারদের যে সংখ্যা, তার 8% কর্মবিরতিতে, বাকি 92% কিন্তু সমস্ত সেটআপে সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করছেন। ফলে অচলাবস্থাটা হলো কেন সেটা আমার মনে হয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটু ভেবে দেখা দরকার। রিক্রুটমেন্টের প্রশ্ন অনেক কিছু উঠে আসবে তাহলে। আপনি যেটা বলছেন তথাগত বাবু, আপনি একটা এন্টায়ার সিস্টেমকে চেঞ্জ করার কথা বলছেন। একটা এন্টায়ার সিস্টেমকে চেঞ্জ করতে গেলে, স্পেসিফিকলি যখন একটা রাজনৈতিক সিস্টেম এই রাজ্যে চলে, এই রাজ্য কেন, এই গোটা দেশে চলে, একটা রাজনৈতিক সিস্টেম চলে, আপনি তো এটা মানবেন যে আপনাদের জুনিয়র ডাক্তারদের মধ্যে সবাই আম জনতা, অ্যাপলিটিক্যাল, এটা বলাটা ডাহা মিথ্যে কথা। আপনি তো এটা মানবেন।
হয়তো তারা মানে প্রথমত অ্যাপলিটিক্যাল বলে কোনো কথা হয় আমি জানি না, কোনো মানুষ অ্যাপলিটিক্যাল হয় বলে আমার জানা নেই। একদম আপনাদের প্রতিটা রিপ্রেজেন্টেটিভের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, মানে সবার ভিন্ন রাজনৈতিক পরিচয় রয়েছে এবং থাকতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আপনাদের আন্দোলন রাজনৈতিক পথে হাঁটছে না, এটা বলা তো মিথ্যে কথা হবে। আর রাজনৈতিক পথে হাঁটলেও তার মধ্যে তো কোনো দোষ নেই, তাহলে লোকাচ্ছেন কেন? না দেখুন, একটা কথা বলি, আমাদের প্রত্যেক রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার এবং যে মানুষরা দিনের পর দিন ধর্নায় বসে আছেন, আমরা প্রত্যেকে ভোটার, আমরা প্রত্যেকে ভোট দিই, ফলে আমাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা প্রত্যেকের আছে। কিন্তু আমরা খুব সগর্বে এটা ঘোষণা করতে পারি, এই আন্দোলন কিন্তু কোনো দলীয় ব্যানারে হচ্ছে না। দলীয় ব্যানারে না হতে পারে, দলীয় ব্যানারে না হতে পারে তথাগত, কিন্তু একটা যখন রাজনৈতিক সিস্টেমকে তুমি চেঞ্জ করার কথা বলছো, তোমাকে সেটা রাজনৈতিকলি চেঞ্জ করতে হবে। আমাদের মধ্যে যদি কোনো রাজনীতি থেকে থাকে সেটা হচ্ছে এই থ্রেট কালচারের রাজনীতির বিরুদ্ধে মানুষকে বাধার রাজনীতি, পরিষ্কার কথা। কিন্তু এর বাইরে আর কোনো রাজনীতি তুমি হয়তো বুঝলে না। যেমন ধরো আমি নাম করে বলতে পারি, কিন্তু করবো না। তুমিও জানো এখানে এআইডিওসর মেম্বার্স রয়েছে, এখানে এক্সট্রিম লেফটের মেম্বার্স রয়েছে, এখানে এসএফআই এর মেম্বার্স রয়েছে, তুমি জানো এই কথা। এখানে হ্যাঁ ভারতীয় জনতা পার্টির কেউ আছে কিনা আমি এখনো জানি না। কুণাল ঘোষ বলেছিলেন, কিন্তু কুণাল ঘোষের বক্তব্যতে আমরা এখন খুব একটা আমল দিচ্ছি না, কারণ উনি অনেক কিছুই পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না। উনি হঠাৎ করে আমাদের কাজটা করছেন দলীয় মুখপাত্র হয়েও, তাই সেদিকে আমরা আমল দিচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, তুমি একটা রাজনৈতিক সিস্টেমের সাথে লড়ছো, তোমাকে সেই সিস্টেমের সাথে রাজনীতি নিয়েই লড়তে হবে। দেখুন আমি আবার একটা, সেই রাজনীতিটা কি তোমরা করবে, সেই রাজনীতিটা কিন্তু তোমাদের বেটারমেন্টের জন্যই। দেখুন তুমি এদের সবাইকে সরিয়ে দিলে, সরিয়ে কাকে বসাবে? সেই তৃণমূল কংগ্রেসেই অ্যাপয়েন্ট করবে আরো 3টে লোককে। দেখুন চেঞ্জ হবে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলছি, আমাদের লড়াইটা কিন্তু এই সিস্টেমটাকে চেঞ্জ করা খুব বড় কথা হয়ে যাচ্ছে। আমরা খুব স্পেসিফিক্যালি বলছি, আমাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের, আমরা কিন্তু এখানে একটা কমন পয়েন্টে আমরা সব এখানে আটকে আছি, সেটা হচ্ছে অভয়ার বিচার। আমাকে একটা কথা বলো, তোমাদের শৌচাগার হয়ে গেল, বিশ্রামাগার হয়ে গেল, বিশ্রাম কক্ষ হয়ে গেল, সিসি ক্যামেরা লাগানো হয়ে গেল, নিরাপত্তা রক্ষী চলে এলো, সব হয়ে গেল, প্যানিক বাটন হয়ে গেল, সব হয়ে গেল। মাথার উপর পজিশনে তৃণমূল কংগ্রেস যারা এই মুহূর্তে পাওয়ারে রয়েছে, তারা নিজেদের আরো 3টে লোককে বসিয়ে দিল। তুমি যাদেরকে সরানোর কথা বলে সবাইকে সরিয়ে দিল, তারপরে 3টে লোককে বসিয়ে দিল। সিস্টেম কি বদলাবে? থ্রেট কালচার কি বদলাবে? দেখুন আমি বদলাবে না তো। কথা বলি, থ্রেট কালচার যতক্ষণ পর্যন্ত না বিনষ্ট হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না আমরা বুঝতে পারছি যে সরকারের সদিচ্ছা রয়েছে থ্রেট কালচারকে বিনষ্ট করার, তথাগত আমি তোমার কথার সঙ্গে সহমত, কিন্তু তুমি একটা কথা বলো, থ্রেট কালচারটা আসছে কোথা থেকে? ফ্রম আ পয়েন্ট অফ পাওয়ার। পয়েন্ট অফ পাওয়ার কার কাছে? শাসক দলের কাছে। যতক্ষণ না তুমি সেই পয়েন্ট অফ পাওয়ারটাকে চেঞ্জ করবে, এই কালচারটাই তো বদলাবে না। দেখুন এই থ্রেট কালচারের অংশ কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলতে চাই যে কি হবে, সরকারে কে আসবে, ভোটে কি হবে, সেটা তো শুধু আমরা ডিসাইড করলে হবে না, গণমানুষ ডিসাইড করবেন সেটা। এবং যে মানুষ ডিসাইড করবে সেই মানুষের একটা অংশ আমাদের অবস্থানে দীর্ঘদিন থেকেছেন, সেটা মানুষ ডিসাইড করবেন। সেটা আমরা বলতে পারি না, এটা মানুষ কি করবে সেটা আমরা চাপিয়ে দিতে পারি না, রাজনৈতিক মানে ফ্রন্ট হিসেবেও পারি না এবং ব্যক্তিগত হিসেবেও চাপিয়ে দিতে পারি না। আমরা শুধু এটুকুই বলতে পারি যে থ্রেট কালচারের জন্ম হয়েছে এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে থ্রেট কালচার একাধিক দুর্নীতি করে এসছে। এই থ্রেট কালচার যতক্ষণ পর্যন্ত না বিনাশ হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত সরকারের সদিচ্ছা দেখতে পাচ্ছি থ্রেট কালচার বিনষ্ট করার, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন থেকে সরে আসছে, এটা ভাবার কোনো কারণ নেই। একেবারে তথাগত আমার সেই লেখাটা এখনো মনে পড়ছে, তুমিও নিশ্চয়ই পড়েছো, ওয়েটিং ফর গোদো। ওয়েন উইল গোদো কাম? নোবডি নোজ। গোদত কবে আসবে কেউ জানে না। কোথাও এই আন্দোলনটাও কি সেদিকেই এগোচ্ছে? কারণ এরা যে স্ফুলিঙ্গ আজকে জ্বালিয়েছে সেটা অত্যন্ত ন্যায্য, সেটা অত্যন্ত আইনসম্মত। তারা বলছে সিস্টেমটাকে বদলাও, থ্রেট কালচারটাকে বদলাও, কিন্তু কালচারটাকে বদলাতে গেলে তো সেই পাওয়ার পলিটিক্সের মূলে যে প্রাণভূমরা রয়েছে সেটাকে বদলাতে হবে, আর তার জন্য তো রাজনৈতিক আন্দোলন দরকার। সেটা 10 জন আম জনতা রাস্তায় বসে পারবে না। সেটা পেরেছিলেন একজন, সেটাও রাজনৈতিক মুভমেন্ট ছিল, তার নাম ছিল মহাত্মা গান্ধী, এবং সেটা ছিল স্বাধীনতার লড়াই। ডাক্তাররা এখন যে স্বাধীনতার লড়াই করছে, তার জন্য তাদেরকে হয়তো ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে হয়তো এটা মানতে হবে যে রাজনীতিও রয়েছে এবং সেই রাজনীতিটা থাকা কোনো দোষ নয়। আফটার অল এভরিবডি ইজ পলিটিক্যাল। জয় হিন্দ।